প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ভূগোল প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তৃতীয় অধ্যায়ে আমরা পাবো ভূমিরূপ পরিবর্তন, অর্থাৎ আমাদের যে পৃথিবীর যে ভূমি আছে এটা হচ্ছে কিভাবে পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, সেটাই হচ্ছে এই টপিকের মূল আলোচনা। দেখো, এই যে ভূমিরূপটা যে পরিবর্তন হয় বা পৃথিবীর ভূমিটা যে পরিবর্তন হয় এটা আসলে মেইনলি দুইভাবে হয়। একটা হচ্ছে আকস্মিকভাবে হয়ে যায়, অর্থাৎ হঠাৎ করে হয়ে যায়, আর একটা হচ্ছে ধীরে ধীরে ধীরস্থিরভাবে হয় বা ধীর গতিতে হয়। তাহলে এই যে আকস্মিক যে পরিবর্তনটা তুমি যদি একটু দেখো, এই যে আকস্মিক পরিবর্তনটা কিভাবে হয়, এই যে হঠাৎ করে যে পরিবর্তন হয়, দেখো আগ্নেয়গিরি, সুনামি, ভূমিকম্প, অর্থাৎ এই যে সুনামি, ভূমিকম্প এগুলো যে হয় এগুলো কিন্তু কম সময়ের মধ্যে হয়, ঠিক আছে, কম সময়ের মধ্যে হয় এবং হঠাৎ করে হয়ে যাওয়ার ফলে ভূমি বা মাটিটার একটু চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এই পরিবর্তনটা কি আকস্মিক পরিবর্তন। আর দীর্ঘ পরিবর্তন কোনটা? দীর্ঘ পরিবর্তন হচ্ছে দেখো সূর্যের তাপ, অর্থাৎ সূর্য যদি প্রতিদিন এক জায়গায় তাপ দেয় ওই জায়গায় কিন্তু খুব বেশি তুমি পরিবর্তন লক্ষ্য করবা না, কিন্তু এটা যদি তুমি 30 বছর 40 বছর পর যদি খেয়াল করো তখন দেখবা তুমি একটু চেঞ্জটা লক্ষ্য করতে পারবা। তাহলে দীর্ঘ সময়ই হচ্ছে এটা কি হবে, এটা চেঞ্জ হবে। তাহলে এই যে সূর্যের যে তাপটা এটা আসলে কি, এটা আসলে ধীরে পরিবর্তন করে। তারপর দেখো বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, নদী, এগুলো আসলে কি করে, এগুলা ভূমিকে চেঞ্জ করে বা মাটিকে চেঞ্জ করে, বাট এটা আসলে ধীরস্থিরভাবে করে। তাহলে এখান থেকে আমাদের এমসিকিউ হিসেবে আসতে পারে যে কোনটি আকস্মিক পরিবর্তন এবং কোনটি ভূমির ধীর পরিবর্তন হয়, তোমরা একটু দেখে নিবা। তারপরে দেখো, আমরা যে বর্তমান পৃথিবীতে আছি এই পৃথিবীর নিচে কিন্তু প্লেট আছে, প্লেট বা বাংলাতে বলে পাত, ঠিক আছে। এই যে প্লেটগুলোর উপরে তুমি যদি দেখবা, এই যে চিত্রতে দেখো, প্লেটগুলোর উপরে হচ্ছে আমাদের এই যে মহাদেশগুলো এবং এই যে মহাসাগরগুলা, এই মহাদেশগুলো এবং মহাসাগরগুলা কিন্তু এই প্লেটের উপরে অবস্থিত। এবং এই প্লেটগুলো হচ্ছে বড় প্লেট আছে 60টা, তুমি যদি দেখো এই যে বড় প্লেট আছে 60টা, আর ছোট প্লেট আছে আরও কয়টা, 20টা। টোটাল প্লেট কয়টা আমাদের? টোটাল প্লেট হচ্ছে 27টা, ঠিক আছে। বড় প্লেট হচ্ছে 60টা, ছোট ছোট আরও প্লেট আছে সেগুলো হচ্ছে 20টা, এবং টোটাল প্লেট হচ্ছে কি 27টা। আর এই যে বড় বড় প্লেটগুলো যদি আমি দেখি তাহলে দেখো, প্রশান্ত মহাসাগরীয় প্লেট, অর্থাৎ প্রশান্ত মহাসাগরের উপর যে প্লেটটা সেটাকে আমরা বলতেছি প্রশান্ত মহাসাগরীয় প্লেট। ইউরেশিয়া প্লেট, অর্থাৎ ইউরোপ এবং এশিয়ার মাঝে যে প্লেটটা, এই যে তুমি যদি দেখো এই যে ইউরোপ এবং এশিয়ার মাঝখানে যে প্লেটটা আছে এটাকে আমরা বলতেছি ইউরেশিয়ান প্লেট। তারপর দেখো উত্তর আমেরিকা পাত, দক্ষিণ আমেরিকা পাত, অস্ট্রেলীয় পাত, আফ্রিকা পাত এবং অ্যান্টার্কটিকা পাত। এই যে আমাদের হচ্ছে 60টা প্লেট আছে, আমাদের যেমন 60টা মহাদেশ আছে সেইমভাবে আমাদের কিন্তু 60টা এরকম বড় বড় প্লেটও আছে, ঠিক আছে। তুমি চিত্র খেয়াল করলে এগুলো বুঝতে পারবা। এরপরে দেখো আমরা যদি যাই, এই পাতগুলো খুবই স্থিতিশীল এবং ভূ আন্দোলনের প্রভাব মুক্ত, কিন্তু এর প্রান্তভাগগুলো ভূ আন্দোলনের জন্য গতিশীল থাকে। এই গতিশীলতাকে 3 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ এই যে প্লেটের যে সাইড অংশ, এই যে সাইডটা, ঠিক আছে, একদম যে শেষের অংশগুলা, এই শেষের অংশগুলা কি থাকে, হালকা গতিশীল থাকে। কিন্তু মাঝখানের অংশটা, এই যে ধরো এই যে মাঝখানের যে অংশটা, এই সাইডের যে অংশটা, এই অংশটা স্থিতিশীল থাকে, বাট সাইডের যে অংশগুলা এইগুলা কিন্তু গতিশীল থাকে। এই গতিশীলতাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সম্প্রসারিত গতি, সংকুচন গতি এবং পার্শ্বীয় গতি। তুমি যদি এগুলোর চিত্র দেখো তাহলে খুবই ভালোভাবে মনে রাখতে পারবা। দেখো আমি তোমাদের জন্য এখানে চিত্রের ব্যবস্থা করে রেখেছি। এই যে দেখো, এটা হচ্ছে প্লেটের সম্প্রসারণ গতি। দেখো এই প্লেটটা তুমি যদি চিত্র খেয়াল করো, তুমি দেখো যে প্লেটটা হচ্ছে 2 দিকে চলে যাচ্ছে, প্লেটটা মাঝখান থেকে ফেটে 2 দিকে চলে যাচ্ছে। এগুলো তো গতিশীল থাকে, তো 2 দিকে চলে যাচ্ছে। তো এই যে 2 দিকে যে চলে যাচ্ছে, এই 2 দিকে চলে যাওয়া এটাকে আমরা বলতেছি কি, প্লেটের সম্প্রসারণ গতি। এটার বৈশিষ্ট্য কি দেখো, পরস্পর বিপরীত দিকে যায়, অর্থাৎ 2 দিকে চলে যায়। বিকর্ষক সীমা নামেও পরিচিত, অর্থাৎ এটার একটা নাম হচ্ছে বিকর্ষক সীমা। ভূগর্ভস্থ পদার্থসমূহ দ্রুত উপরে উঠে জমা হতে শুরু করে, অর্থাৎ এই যে মাঝখানে যে দেখো তুমি ফেটে যাচ্ছে, মাঝখানে ফেটে যাওয়ার ফলে কি হবে, মাঝখানে ফেটে যাওয়ার ফলে এই যে নিচে যে পদার্থগুলো আছে এই পদার্থগুলো উপরের দিকে উঠে যেতে চাইবে। এটাকে বলতেছে যে ভূগর্ভস্থ যে পদার্থগুলো আছে এগুলা মাঝখান দিয়ে সবগুলো উপরে উঠে যাবে। তারপরে কি হয় দেখো, প্রত্যেক মহাসাগরের তলদেশে এই প্রক্রিয়া গঠিত হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা মহাসাগরের তলদেশ এই প্লেটের সম্প্রসারণ গতি ফলো করেছে, ঠিক আছে। প্রত্যেকটা মহাদেশ, যেমন প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর,
যতগুলো মহাসাগর আছে এই সবগুলা মহাসাগর কোন প্লেটের মাধ্যমে হয়েছে? এই যে প্লেটের সম্প্রসারণ গতির ফলে এগুলা হয়েছে। তারপর দেখো আমরা প্লেটের আরেকটা যেটা পাই সেটা হচ্ছে প্লেটের সংকোচন গতি। অর্থাৎ তুমি যদি দেখো যে সংকোচন গতির ফলে আমরা এর আগেটা দেখতেছিলাম যে দুইটা প্লেট হচ্ছে দুই দিকে যাচ্ছে, বাট এবার দেখো দুইটা প্লেট একই দিকে আসতেছে। এই দেখো সংঘর্ষ, এই যে বলে না জাহাজে জাহাজে সংঘর্ষ হবে, ঠিক আছে, এরকম সংঘর্ষ, হ্যাঁ সংঘর্ষ না, এরকম সংঘর্ষ হচ্ছে। এই যে দুইটা প্লেট একই দিকে আসতেছে, তাহলে এটাকে আমরা কি বলতেছি? প্লেটের সংকোচন গতি, অর্থাৎ কমাই ফেলতেছে, ছোট করে ফেলতেছে। দেখো এই প্রক্রিয়ায় দুটি পাত মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এরূপ পাত সীমাকে অনুগামী সীমা বলে, অর্থাৎ এটাকে আমরা অনুগামী প্লেটও বলতে পারি, যেহেতু দুইটা একদিকে আসতেছে এই জন্য এটাকে আমরা বলতেছি অনুগামী। ভাঁজ পর্বতের সৃষ্টি করে, ওই যে আমরা সেকেন্ড অধ্যায়ে পড়েছিলাম যে এটার ফলে কি হয়? ভাঁজ পর্বতের সৃষ্টি হয়, যে মাঝখানে যখন এসে ধাক্কা লাগবে তখন এই যে মাঝখানের পদার্থগুলো কি হবে? উপরের দিকে উঠে যাবে, যার ফলে এখানে পাহাড়ের সৃষ্টি হয়ে যায়। সামুদ্রিক পাত মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করার সময় তার সংঘর্ষে ভূমিকম্প অগ্নুৎপাতে সংঘটিত হয়। অর্থাৎ স্বাভাবিক বিষয়, যদি দুইটা জিনিস এসে যদি ধাক্কা লাগে, দুইটা প্লেট যদি এসে ধাক্কা লাগে মাটির নিচে, তাহলে কি হবে? সেখানে ভূমিকম্প সৃষ্টি হবে, খুবই একটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। ওকে, এরপরে আসি প্লেটের পার্শ্বীয় গতি। পার্শ্বীয় গতি কি? তুমি দেখো পার্শ্বীয় গতি দেখো দুই পাশে চলে যাচ্ছে, অর্থাৎ প্লেটটা দুই দিকে যাচ্ছে কিন্তু হালকা একটু ঘষা লেগে গেছে আর কি। ওই যে আমাদের যেমন রোড অ্যাক্সিডেন্ট হয়, দুইটা গাড়ি যখন দুই দিকে আসে তখন কি হয়? একটু মুখোমুখি সংঘর্ষ হয়, বাট এটা কি হয়? সাইডের দিকে লাগে, তাই না? সাইডের দুই দিকে সংঘর্ষ হয়ে যায়। যে দুই দিকে যে সংঘর্ষ হয়ে গেল, মনে করো একটা গাড়ি এদিকে দিয়ে যাচ্ছে আর একটা গাড়ি এদিক দিয়ে আসতেছে, এখন আসা যাওয়ার ফলে কি হয়েছে? হঠাৎ করে মনে করো যে গাড়ির সাইডটা, এই সাইডটা আর এই পাশে মনে করো গাড়ি লেগে গেছে, এই যে পার্শ্বীয় একটু ধাক্কা লাগছে, এটা পার্শ্বীয় গতি। পরস্পর পাশাপাশি বিপরীত দিকে অবস্থান করে, ওই যে বিপরীত দিকে যাচ্ছে গাড়ির মতো, এক্ষেত্রে পাত সীমাকে প্রতিগামী সীমা বলে, অর্থাৎ এটার একটা নাম হচ্ছে প্রতিগামী সীমা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই ইজি। চিত্র দেখবা এবং নিচের বৈশিষ্ট্যগুলো পড়বা, পেয়ে যাবা। এরপর আসো পাত সঞ্চালন কারণ, অর্থাৎ আমি যে বললাম যে এই যে প্লেটগুলা খুবই গতিশীল, এক জায়গায় থেকে আরেক জায়গায় নড়াচড়া করে, এটার কারণ কি? কেন নড়াচড়া করে? দেখো পরিচালন পদ্ধতি, পরিচালন স্রোতের ফলে, অর্থাৎ এই প্লেটগুলোর নিচেও আবার তরল পদার্থ আছে। এই যে প্লেট যেগুলো যে ভাসে এগুলোর নিচে আবার তরল পদার্থ আছে, এই তরল পদার্থকে আমরা বলতেছি পরিচালন স্রোত, ঠিক আছে। পানির যেমন স্রোত থাকে, তরল পদার্থ স্রোত থাকবে স্বাভাবিক। তো এই প্লেটগুলো হচ্ছে স্রোতের মাধ্যমে ভাসার ফলে এটাকে আমরা বলতেছি যে পরিচালন স্রোতের ফলে। অর্থাৎ পানির উপর যদি তুমি ধরো তোমার বাসার যে প্লেট আছে, এই প্লেটই মনে করো যে তুমি একটা পানির উপর রাখছো, ঠিক আছে। মনে করো তুমি একটা বালতি ভরছো, বালতি ভরার পরে মনে করো যে একদম টুইটুম্বুর করে পানি ভরছো, ভরার ফলে মনে করো এখানে একটা তুমি প্লেট দিয়ে দিলা বাসার মধ্যে, দেখবা যে এই প্লেটটা কি হবে? ভাসবে। সেম ভাবে এই যে পরিচালন স্রোতের ফলে এই প্লেটগুলো কি হয়? পানির উপরে ভাসতে থাকে। এরপর দেখো ধাক্কা বা ঠেলা পদ্ধতি, লাভার ধাক্কায় পাতগুলো বিপরীতমুখী হয়, অর্থাৎ এই যে নিচের দিকে যে লাভা আছে, এই লাভা যখন উপর দিকে উঠে যেতে চায় তখন এগুলা কি হয়? এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসা করে। আকর্ষণ পদ্ধতি, মহাসাগরীয় তলদেশ ভূগর্ভে নিমজ্জিত হলে, অর্থাৎ মহাসাগরের তলদেশ যদি ভূগর্ভে নিমজ্জিত হয়ে যায় তখন এটা কি হয়? একটু চেঞ্জ হয়, ঠিক আছে। ওই জায়গাটা বা প্লেসটা যখন চেঞ্জ হয় তখন প্লেটটাও কি হয়? এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসা করতে পারে, এই জন্য হচ্ছে কারণ। এরপর আসো আমাদের যে এই যে পৃথিবী, আমি একটু আগে তোমাদের বললাম যে 7টা মহাদেশ যে আছে, এই 7টা মহাদেশ আমরা দেখতে পাই যে 7টা মহাদেশ কিন্তু 7 দিকে আছে, তাই না? কিন্তু তুমি যদি একটু খেয়াল করো, বিজ্ঞানী ওয়েগনার নাম একজন বিজ্ঞানী আছে, উনি বলছে যে বর্তমানে যে মহাদেশগুলো আছে 7টা 7 দিকে, এই 7টা কখনোই আগে 7 দিকে ছিল না, সবগুলো একসাথে ছিল। এই যে তোমরা যদি এই যে ম্যাপটা যদি একটু দেখো, ফলো করো, তুমি দেখতে পারবা এই যে দেখছো, এই যে সবগুলো কিন্তু এক জায়গায় জোড়া লাগানো, আর এই যে দুই পাশে, এই দুই পাশে হচ্ছে কি? পানি। তো উনি বলছে যে এই যে পাতগুলো যেহেতু গতিশীল থাকে, গতিশীল অবস্থায় থাকে, এই গতিশীল অবস্থায় থাকার ফলে এক সময় কি হয়েছে? এই পাতগুলো আসলে প্লেটগুলো একটা একটা থেকে ছিঁড়ে গেছে, ছিঁড়ে কি হয়েছে? মহাদেশগুলা দূরে চলে গেছে, ঠিক আছে, বা ভূমিটা দূরে চলে গেছে। ওই যে সম্প্রসারণ গতি হয়, পার্শ্বীয় গতি হয়, ধাক্কা লাগার ফলে কি হয়? একটা একটার ফলে ধাক্কা লাগার ফলে একটা একটা থেকে ছিঁড়ে দূরে চলে গেছে, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে ওয়েগনারের মহাদেশীয় সঞ্চালন পদ্ধতি। উনি কি বলছে আরো যদি বিস্তারিত দেখি, দেখো
ওয়েগনারের মতে ভূপৃষ্ঠের উপরিভাগ অপেক্ষাকৃত হালকা গ্রানাইট শিলাস্তর দ্বারা গঠিত এবং নিচে অপেক্ষাকৃত ভারী ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। ওয়েগনারের মতে পূর্বে সমগ্র পৃথিবী একটি বিশাল ভূখণ্ড ছিল। এই ভূখণ্ডের নাম দেন উনি পেনজিয়া, অর্থাৎ এই পৃথিবীটাকে বা এই ভূখণ্ডকে উনি নাম দেয় কি পেনজিয়া। দেখো মহাদেশগুলো পৃথক হবার কারণ, এরপর যে বললাম এই মহাদেশগুলো একটা একটা থেকে ছিঁড়ে দূরে চলে গেছে। এখন আসো এটার কারণ কি, কেন হয়েছে, ঠিক আছে। দেখো জন্মের সময় পৃথিবী নিজ অক্ষে 4 ঘন্টায় একবার আবর্তন করত। এই টানের ফলে মহাদেশীয় প্লেটগুলা ফেটে যায়। অর্থাৎ বর্তমানে তুমি যদি পৃথিবীকে দেখো, পৃথিবী প্রায় 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়, কিন্তু পৃথিবীর জন্মের সময় 4 ঘন্টায় একবার নিজেকে প্রদক্ষিণ করত। তাইলে খুবই কম সময়ের মধ্যে এটাকে পুরোটা ঘুরতে হইতো, যার ফলে এটাকে কি হয়, এখানে প্লেটগুলা এক জায়গা থেকে ফেটে যায়। ফেটে যাওয়ার ফলে এগুলো কি হয়ে যায়, দূরে চলে যায়। এই আবর্তন মেরুর দিকে কম এবং নিরক্ষীয় রেখার দিকে বেশি। তোমরা তো জানোই মেরু কোনটা এবং নিরক্ষ রেখা কোনটা। দেখো এটা যদি পৃথিবী হয় তাহলে মেরু হচ্ছে এই যে উপরের অংশগুলো, পৃথিবীর উপরের অংশগুলো, এবং নিচের অংশগুলোকে আমরা বলি মেরু অঞ্চল। আর পৃথিবীর মাঝখানে যে অংশটা এটাকে আমরা বলি নিরক্ষীয় অঞ্চল। তাহলে নিরক্ষীয় অঞ্চলের দিকে এটার টানটা বেশি ছিল, বাট মেরু অঞ্চলের দিকে এটার টানটা কম ছিল, যার ফলে মেরু অঞ্চলে আর তুমি খুব কম দেশ দেখবা। বাট নিরক্ষীয় অঞ্চলে দেশগুলা অনেক দেশ আছে। নিরক্ষীয় অঞ্চলে যে আফ্রিকা মহাদেশ, এশিয়া মহাদেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, সবগুলো মহাদেশই কি বেশিরভাগ নিরক্ষীয় রেখার মধ্যে অবস্থিত। তারপর দেখো এই আবর্তন মেরুর দিকে কম এবং নিরক্ষীয় রেখার দিকে বেশি। মহাদেশীয় পাতগুলো অধিক দূরে যেতে সক্ষম হয়নি, কারণ মহাদেশের নিচে ব্যাসল্ট শিলাস্তর নিচে ঠান্ডা হয়ে যায় এবং মহাদেশগুলোকে চারপাশে আঁকড়ে ধরে। অর্থাৎ এই যে প্লেটগুলো আছে, এই প্লেটগুলোর নিচে আমি বলছি তরল পদার্থ আছে, এবং তরল পদার্থের নিচেও আবার শক্ত ব্যাসল্ট শিলা আছে। এই যে ব্যাসল্ট শিলাগুলা কি করে, এই ব্যাসল্ট শিলাগুলা এই প্লেটগুলাকে বা এই যে পরিচলন যে স্রোত, এই যে আমি বলছিলাম যে বালতির মধ্যে যদি তুমি পানি রাখো তখন এই পানিটাকে আমরা যদি বলি পরিচলন স্রোত, এই পরিচলন স্রোতটাকে এত বেশি হইতে দেয় না। বা এই যে নিচে যে ব্যাসল্ট শিলা থাকবে, মনে করো এটা হচ্ছে ব্যাসল্ট শিলা, এই জায়গা হচ্ছে ব্যাসল্ট শিলা, বালতির নিচে ব্যাসল্ট শিলা আছে। এই ব্যাসল্ট শিলাটা কি করবে, চুম্বকের মতো এটাকে ধরে রাখবে, খুব বেশি দূরে যেতে দিবে না, যার ফলে এই মহাদেশগুলো একটা একটা থেকে খুব বেশি দূরে যেতে পারে নাই। না হলে সবগুলা কি হইতো, সবগুলা দেশই একটা একটা থেকে আলাদা হয়ে কিন্তু ছিটকে যেত, তাই না। এখন আমরা দেখতেছি যে মহাদেশগুলো এক একটা এক এক জায়গায়, তখন হয়তো দেখতাম যে এক একটা দেশ এক এক জায়গায়, ঠিক আছে। আমি যদি ভারতে যেতাম দেখতাম যে সমুদ্র পাড়ি দিয়ে যাওয়া লাগতো, আবার ভারত থেকে পাকিস্তানে গেলে আবার সমুদ্র পাড়ি দিয়ে যাওয়া লাগতো। এরকম একটা দেশ কিন্তু ছিটকে যেত। কেন ছিটকে যেতে পারে নাই, ওই যে ব্যাসল্ট শিলা যেটা হচ্ছে নিচে থেকে চুম্বকের মাধ্যমে ধরে রাখছে, যার ফলে এই দেশগুলা একটা একটা থেকে খুব বেশি, বা মহাদেশগুলো একটা একটা থেকে খুব বেশি দূরে যেতে পারে নাই। ওকে, এরপর আসো ভূ আলোড়ন। অর্থাৎ ভূ আলোড়ন মানে আমরা বুঝি ভূমিকম্প। মাটির নিচ থেকে যদি ভূ আলোড়ন হয়, ভূমিকম্প হয়, আগ্নেয়গিরি অগ্নুৎপাত হয়, এটাকে আমরা বলতে পারি ভূ আলোড়ন। দেখো পৃথিবীর অভ্যন্তরভাগ এখন পর্যন্ত উত্তপ্ত ও গলিত অবস্থায় আছে। এই সকল উত্তপ্ত বস্তুর মধ্যে তাপ ও চাপের পার্থক্য হলে ভূত্বকে যে আলোড়ন ঘটে তাকে ভূ আলোড়ন বলে। ভূ আলোড়নকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মহীভবক আলোড়ন, একটা হচ্ছে গিরিজিনী আলোড়ন। এই যে গিরি শব্দটা তোমরা শুনে বুঝতে পারতেছো যে এটা হচ্ছে কি একটা পাহাড় পর্বত নিয়ে হবে, তাই না। আর মহীভবক, মহি মানে কি, মহি মানে হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী নিয়ে হবে। আরো দেখি বিস্তারিত মহীভবক আলোড়নটা কি। ভূপৃষ্ঠের উপরিভাগে লম্বভাবে এই আলোড়ন হয়, ব্যাপক আকারে এই আলোড়ন হয় বলে একে মহীভবক আলোড়ন বলে। অর্থাৎ পৃথিবীতে যদি কোনো ভূ আলোড়নের সৃষ্টি হয়, ভূমিকম্পের সৃষ্টি হয়, এটাকে আমরা বলতেছি মহীভবক আলোড়ন। মহি মানে কি, পৃথিবী। এরপর আসো দেখো গিরিজিনী আলোড়ন। গিরি মানে কি, গিরি মানে পাহাড় বা পর্বত। দেখো এই ধরনের আলোড়ন আনুভূমিকভাবে হয়ে থাকে। ভঙ্গিল পর্বতের সৃষ্টির এই আলোড়নের ফলে হয় বলে একে গিরিজিনী আলোড়ন বলে। অর্থাৎ দেখো ভঙ্গিল পর্বত, এই যে ভঙ্গিল পর্বত কি, হিমালয়, আল্পস, আন্দিজ, রকি, এগুলো হচ্ছে ভঙ্গিল পর্বত। তাহলে এই যে পাহাড় পর্বত যেইভাবে সৃষ্টি হয় এটাকে আমরা বলতেছি গিরিজিনী আলোড়ন বা গিরিজিনী আমাদের হচ্ছে গিরিজিনী আলোড়ন। এরপর দেখো ভূমিকম্প। ভূমিকম্প এক ধরনের কি ভূ আলোড়ন, ঠিক আছে। আমি আগেই বলছি যে ভূমিকম্প, আগ্নেয়গিরি অগ্নুৎপাত এগুলা কি ভূ আলোড়ন। তারপর দেখো ভূমিকম্প, ভূ অভ্যন্তরে হঠাৎ সৃষ্ট কোনো কম্পন যখন ভূত্বককে আকস্মিকভাবে আন্দোলিত করে সাধারণত তাকেই ভূমিকম্প বলে। অর্থাৎ
তুমি যে এই যে মাটির উপরে তুমি যে দাঁড়ায় আছো, তোমাকে যদি হঠাৎ করে যদি কেঁপে যায় বা পুরা পৃথিবী যদি হঠাৎ করে যদি কেঁপে যায়, এটাকে আমরা বলতেছি নর্মাল ভাষায় ভূমিকম্প। তুমি কিন্তু এটা বুঝতে পারতেছো। এরপর আসো, ভূমিকম্পের একটা উপকেন্দ্র আছে, এটা হচ্ছে পরীক্ষায় আসে যে ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র। ভূমিকম্প যেই জায়গায় সংঘটিত হবে এটাকে আমরা বলতেছি কেন্দ্র। তাহলে ভূমিকম্প কোথায় সংঘটিত হয়? ভূমিকম্প তো আর পৃথিবীর উপরে সংঘটিত হয় না, ভূমিকম্প সংঘটিত হয় পৃথিবীর নিচে। পৃথিবীর যেই জায়গায় ভূমিকম্প সংঘটিত হয়, অর্থাৎ মনে করো এটা হচ্ছে পৃথিবী, তুমি মনে করো যে এখানে দাঁড়ায় আসো, ঠিক আছে, তুমি এখানে দাঁড়ায় আসো, ভূমিকম্পটা মনে করো এই জায়গায় সৃষ্টি হয়েছে, পৃথিবী মনে করো এটা ভূমিকম্পটা সৃষ্টি হয়েছে পৃথিবী একদম কেন্দ্রে, মাঝখানে নিচের দিকে তোমার। তো ভূমিকম্প যেইখানে সৃষ্টি হয় এইখানে কম্পিত হবে, এইখানে কম্পিত হলে ভূমিকম্পটা আস্তে আস্তে বা কম্পনটা আস্তে আস্তে পৃথিবী পর্যন্ত আসে, এরকমভাবে তরঙ্গ আকৃতির ভাবে আসে। তো ভূমিকম্পটা যেই জায়গায় সৃষ্টি হয়েছে এটাকে আমরা বলতেছি কেন্দ্র, এটাকে আমরা বলতেছি কেন্দ্র। আর এই যে কেন্দ্রটা, এই কেন্দ্রের উপরে একদম পৃথিবীতে যা কিছু আছে, তুমি থাকতে পারো বা এখানে বিল্ডিং থাকতে পারে, ঠিক আছে, যা কিছুই আছে, এই যে উপরের যে পৃথিবীর ভূপৃষ্ঠের যে অংশটা, যে অংশটা এসে ধাক্কাটা লাগবে, আসলে আমরা তো ফিল ভিতরে যতই ধাক্কা লাগুক আমরা তো ফিল করতে পারবো না যদি উপরে ধাক্কা না লাগে। উপরে যখন ধাক্কা লাগবে, যেই অংশটাকে ধাক্কা লাগবে, এই অংশটাকে আমরা বলবো কি উপকেন্দ্র। অর্থাৎ আমরা যেই জায়গায় আছি এটা হচ্ছে উপকেন্দ্র। এক কথায় যদি বলতে চাই, আমরা যেই জায়গায় দাঁড়ায় আছি এটা হচ্ছে কি ভূমিকম্পের উপকেন্দ্র। আর ভূমিকম্পের কেন্দ্র কোনটা? ভূমিকম্পের কেন্দ্র হচ্ছে ভূমিকম্প যেই জায়গায় সৃষ্টি হবে বা সংঘটিত হবে, ঠিক আছে, মাটির নিচে। এই হচ্ছে কথা। দেখো, ভূ অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে কেন্দ্র বলে। এই যে কেন্দ্র কোথায়? এটা যেখানে ভূমিকম্পের উৎপত্তি বা সৃষ্টি হয়। কেন্দ্রের সোজা উপরে ভূপৃষ্ঠের স্থানকে উপকেন্দ্র বলে। এই যে কেন্দ্রের উপরে সোজা স্থানকে, এটাকে আমরা বলবো উপকেন্দ্র, আমরা যে জায়গায় আছি। ভূমিকম্পের কেন্দ্র ভূ অভ্যন্তরের প্রায় 16 থেকে 20 কিলোমিটারের মধ্যে অবস্থিত হতে পারে। অর্থাৎ এই যে কেন্দ্রটা, এটা কত কিলোমিটার মধ্যে থাকতে পারে? 16 থেকে 20 কিলোমিটারের মধ্যে থাকতে পারে। এর বেশি নিচে যদি হয় তাহলে এটা উপকেন্দ্র পর্যন্ত পৌঁছাবে না, অর্থাৎ আমরা ফিল করতে পারবো না, তখন আমাদের কাছে ভূমিকম্প মনে হবে না, ঠিক আছে। ওকে, এরপর আসো ভূমিকম্প সংঘটনের কারণ, অর্থাৎ ভূমিকম্পটা কেন হয়। দেখো, ভূপাত এটা দিয়ে বোঝাই যাচ্ছে যে পাত বা প্লেট থাকবে, প্লেটগুলো যখন একটা একটার সাথে ধাক্কা লাগবে তখন কি হবে? ভূমিকম্পের সৃষ্টি হবে, এবং এটাই হচ্ছে ভূমিকম্প সৃষ্টি হওয়ার একদম মেইন রিজন, প্রধান কারণ। তারপর দেখো, শিলাচ্যুতি, কোনো কারণে ভূ অভ্যন্তরে শিলাচ্যুতি ঘটলে বা ভাঁজ সৃষ্টি হলে, শিলাচ্যুতি মানে একটা একটা থেকে যদি দূরে চলে যায় তখন মাঝখানের যে অংশগুলো এগুলো তো উপরে চলে আসবে, তখন কি হবে? ভূমিকম্পের সৃষ্টি হতে পারে। ভূগর্ভস্থ বাষ্প, অর্থাৎ মাটির নিচে হচ্ছে কি আছে? আমাদের বায়ু আছে। তো এই বায়ুগুলো যখন উপরের দিকে উঠে আসতে চায়, বায়ু তো সবসময় নিচের দিকে যেতে চায় না, তুমি দেখবা বায়ু সবসময় উপরের দিকে যেতে চায়। এই যে ভূগর্ভস্থ বাষ্প বা পানিটা, এটা যখন উপরের দিকে যাইতে চায় তখন মাটি এটাকে সহজে যাইতে দিবে না, এটাকে বাধা দিয়ে রাখবে, চাপ সৃষ্টি করে রাখবে, না তোমার বাইরে যাইতে দিব না। বাট এটা কি হবে? যাবেই, তাই না? বায়ু তো যাবে, বায়ুকে তো আটকে রাখা যাবে না। তো এই বায়ু যখন উপরের দিকে উঠতে যাবে তখন সেখানে ভূমিকম্পের সৃষ্টি হবে। আগ্নেয়গিরির অগ্নুৎপাত, আমরা অনেক সময় দেখি হঠাৎ করে পাহাড় ফেটে আগ্নেয়গিরির সৃষ্টি হয়, অর্থাৎ এটার নিচ থেকে আগুন বা ধোঁয়া বের হয়। তখন কি হয়? তখন এই যে পদার্থগুলো যখন বের হতে চায়, নিচে যে পদার্থগুলো থাকে, ভারী পদার্থগুলো বা তরল পদার্থগুলো যখন থাকে আগুন, তখন সেখানে ভূমিকম্পের সৃষ্টি হইতে পারে। হিমবাহের প্রভাব, কখনো কখনো প্রচণ্ড হিমবাহ পর্বতগাত্র হতে নিচে পতিত হয়, তখন ভূমিকম্পের সৃষ্টি হতে পারে। অর্থাৎ মনে করো একটা পাহাড়, অনেক বড় পাহাড়, এই পাহাড় থেকে মনে করো অনেক বড় একটা পাহাড়ের মনে করো যে মাটি ফেটে মনে করো যে নিচে পড়ে গেছে, বা মনে করো বরফ ফেটে নিচে পড়ে গেছে, তখন এরকম হইতে পারে যে আশেপাশে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো হালকা কম্পিত হইতে পারে, তখন ওই এলাকায় ভূমিকম্প হইতে পারে। আমরা এটা সচরাচর দেখি বান্দরবন, রাঙামাটির যে বড় বড় পাহাড়গুলো আছে এই পাহাড়গুলোতে আমরা দেখতে পাই। বা হিমালয়ে হচ্ছে আমাদের অনেক সময় তুষারপাত হয়, এই তুষারপাতগুলো অনেক সময় তুষারগুলো একত্রিত হয়ে যখন নিচে পতিত হয়, ফল করে, তখন এর আশেপাশে কিন্তু ভূমিকম্পের সৃষ্টি হইতে পারে। পাত সঞ্চালনের ফল, অর্থাৎ দুইটি প্লেট যখন পরস্পর কাছে আসে, যখন ধাক্কা লাগে তখন সেখানে ভূমিকম্প অনিবার্য, ভূমিকম্প হবেই। এরপর আসুন ভূমিকম্পের তরঙ্গ। ভূমিকম্পের 3টা তরঙ্গ আছে, ভূমিকম্পের তিন ধরনের তরঙ্গ আছে, ভূমিকম্পের 3 ধরনের তরঙ্গ আছে, ঠিক আছে। একটা হচ্ছে প্রাইমারি ওয়েভ, বা এটাকে আমরা বলতেছি প্রাথমিক ওয়েভ, প্রাইমারি ওয়েভ। তারপরে যে তরঙ্গটা আসে দ্বিতীয় স্তর, সেটা হচ্ছে লার্জ ওয়েভ, এস ওয়েভ। এবং থার্ডে যেটা আসে সেটা হচ্ছে কি
লার্জ ওয়েভ, লার্জ এটাকে আমরা সংক্ষেপে বলতেছি এল ওয়েভ বা লার্জ ওয়েভ, 3 নাম্বার ওয়েভ। আর এই যে ভূমিকম্পের যে মাত্রাটা, এটা আসলে কত কম বা বেশি হবে এটাকে আমরা 1 থেকে 10-এর মধ্যে হচ্ছে গণনা করে থাকি। 1 মাত্রা যদি হয় তাহলে হচ্ছে আমরা সচরাচর একদম টেরই পাই না, ঠিক আছে। আর যদি 7, 6 বা 7 মাত্রা হয় তাহলে মোটামুটি আমরা একটু সজাগ হইতে পারি, ঠিক আছে। আর যদি মনে করো যে 9 বা 10 মাত্রা যদি হয় তাহলে মনে করো যে একদম সব কিছু শেষ হয়ে যাবে, ঠিক আছে। 10 মাত্রা ভূমিকম্প এখন পর্যন্ত হয় নাই, বা যদি হয় তাহলে হচ্ছে মনে করো যে পৃথিবী একদম ধ্বংস ছারখার হয়ে যাবে, ঠিক আছে। আর আমাদের যে পদ্মা সেতু আছে, এই পদ্মা সেতু ভূমিকম্পের সহনশীল মাত্রা হচ্ছে 9, অর্থাৎ 9 মাত্রা পর্যন্ত এটা ভূমিকম্প সহ্য করতে পারবে। 9 মাত্রা বেশি যদি হয়, 9 বা 10 যদি হয়, তখন কিন্তু পদ্মা সেতু ভেঙে যাবে, ঠিক আছে। আর ঢাকা শহরের যে অবস্থা সেটা তো মনে করো যে যদি কোনোদিন আল্লাহ এমন দিন না করুক, যদি 7-8 হয় তাহলে কি হবে একমাত্র আল্লাহ মাহবুদ জানে। ওকে, এরপর আসুন, এটা হচ্ছে আগ্নেয়গিরি। হ্যাঁ, তোমরা যেটা চিত্র দেখতে পাচ্ছ আগ্নেয়গিরি, দেখো ভূত্বকে শিলাস্তর সর্বত্র সমান নয়, নরম শিলাস্তর প্রবল চাপের ফলে ফেটে যায়, ফলে ভূগর্ভস্থ বাষ্প, অর্থাৎ ভূগর্ভস্থ বাষ্প মানে কি, মানে মাটির নিচে যে বায়ু আছে ওই বায়ু, গলিত ধাতব পদার্থ, উত্তপ্ত প্রস্তর খণ্ড ইত্যাদি নির্গত হয়, তাকে আগ্নেয়গিরি বলে। এই যে আগ্নেয়গিরির চিত্র দেখতে পারতেছ, অর্থাৎ এই পাহাড়ের নিচেই কি ছিল, পাহাড়ের নিচেই হচ্ছে তোমার হচ্ছে বায়ু ছিল, ভূগর্ভস্থ বাষ্প বায়ু ছিল। এই পাহাড়ের নিচে হচ্ছে গলিত ধাতব পদার্থ ছিল, এই যে আগুনের মতো লেলিহান শিখা, এগুলো পাহাড়ের নিচেই ছিল। এখন এগুলো যখন হঠাৎ করে উপরে চলে আসতে চাইবে, ওই যে বায়ু তো নিচে উপরে আসবে, স্বাভাবিক বায়ু উপরের দিকে যেতে চায়, বায়ুর ধর্মই এটা। তো এরা যখন উপরের দিকে আসতে যাবে তখন সেখানে কি হবে, এই যে পাহাড় ফেটে সেখানে আগ্নেয়গিরির সৃষ্টি হবে। তারপর কি আছে আমরা যদি একটু দেখি, বিচূর্ণী ভবন। বিচূর্ণী ভবন এটা হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ আছে এই অধ্যায়ে। দেখো, শিলারাশির চূর্ণ বিচূর্ণ বিশ্লিষ্ট হওয়ার প্রক্রিয়াকে বলে বিচূর্ণী ভবন, ঠিক আছে। শিলারাশি কি, শিলারাশি মনে করো একটা পাথর, একটা বড় পাথর, যখন এটা ছোট 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 একদম টুকরা হয়ে যাবে তখন আমরা এটাকে বলতেছি কি, বিচূর্ণী ভবন। কোন স্থানের বায়ুর তাপ, বায়ুর চাপ প্রবাহ ও বায়ুর আর্দ্রতা প্রভৃতির দৈনন্দিন অবস্থাকে বলে আবহাওয়া, এবং এই আবহাওয়ার তারতম্যের জন্য বিচূর্ণী ভবন হয় বলে একে আবহাওয়া বিকর বলে। অর্থাৎ এই আবহাওয়ার জন্যই কিন্তু এই বিচূর্ণী ভবনটা হয়ে থাকে। শিলা বিচূর্ণ হওয়ার পর সেগুলো এক স্থানে পড়ে থাকে না, বায়ু প্রবাহ, নদী স্রোত, হিমবাহ ইত্যাদি দ্বারা বিভিন্ন স্থানে অতিবাহিত হয়, একে ক্ষয়ীভবন বা একে ইরোশন, ক্ষয়ীভবন বা ইরোশন বলে। নগ্নীভবন, বিচূর্ণী ভবনের সময় শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে এবং ক্ষয়ীভবন দ্বারা শিলা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়ে গেলে অবিকৃত শিলারাশি নগ্ন হয়ে পড়ে, একে নগ্নীভবন বলে। অর্থাৎ মনে করো এইটা মনে করো যে একটা ছোট, মনে করো যে একটা পাথর, ঠিক আছে। এই পাথরটা যখন একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এই পাথরটা মনে করো যে ভাঙতে 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 এরকম সাইজের হয়ে গেছে, ঠিক আছে। সেম পাথর ভাঙতে ভাঙতে মনে করো যে এরকম একটা সাইজ হয়ে গেছে। এখন এই যে অংশটা বাকি আছে, পাথরের যে অংশটা বাকি আছে, মনে করো এটা ভাঙতে ভাঙতে আর ভাঙতে পারতেছে না। এটা মনে করো একদম পাথরের মেইন অংশটা, মূল অংশটা, এটা কোনোভাবেই ভাঙতেছে না। কিভাবে ভাঙতেছে না? এই যে বায়ু প্রবাহ বা নদী স্রোত, হিমবাহ এগুলোর মাধ্যমে আসলে ভাঙে, ঠিক আছে। এখন মনে করো যে অংশটা ভাঙতে পারতেছে না, এই অংশটা একদম অবিকৃত অবস্থায় থাকে, তখন এইটাকে বলে আসলে নগ্নীভবন, ঠিক আছে। যে অংশটা অবিকৃত থাকবে, যেটাকে আর অপসারণ করা যাবে না, সেটা হচ্ছে কি নগ্নীভবন। এরপর আসো বিচূর্ণী ভবন ও নগ্নীভবনের পার্থক্য। এটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে খ নাম্বার প্রশ্ন বা অনুধাবনমূলক যে প্রশ্ন, 2 মার্কের যে প্রশ্ন, সেই প্রশ্নে কিন্তু আসে। দেখো, বিচূর্ণী ভবন কি? যান্ত্রিক, রাসায়নিক বা জৈবিক প্রক্রিয়ায় বা বিক্রিয়ায় ভূপৃষ্ঠের শিলারাশি চূর্ণ বিচূর্ণ বা বিশ্লিষ্ট হয়, একই বলে কি বিচূর্ণী ভবন। সৌরতাপ, তুষার, মধ্যাকর্ষণ শক্তি দ্বারা বিচূর্ণী ভবন সংঘটিত হয়। বিচূর্ণী ভবন প্রক্রিয়ায় নগ্নীভবনের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এই যে একটা পাথর যদি ভাঙে তখন কিন্তু আর নগ্নীভবনের কোনো প্রয়োজন নাই, বাট যখন নগ্নীভবন হয় তখন কিন্তু বিচূর্ণী ভবনের দরকার আছে। মধ্যাকর্ষণ শক্তি ব্যতীত বিচূর্ণী ভবনের সময় শিলারাশির কোনো অপসারণ বা ক্ষয়সাধনও হয় না। এরপর আসলে দেখো নগ্নীভবন। বিচূর্ণী ভবনের ফলে শিলা অপসারিত হলে নিচের অবিকৃত অংশ নগ্ন হয়। বিচূর্ণী ভবনের অনেক উপাদান নগ্নীভবনের সূচনা করে মাত্র। বিচূর্ণী ভবন ছাড়া নগ্নীভবন সম্ভব নয়।
বুঝতেই পারতেছো তোমরা, অগ্নিভবন হচ্ছে একদম লাস্ট স্টেজ, শেষ ধাপটা। শিলারাশির অপসারণ বা ক্ষয়সাধনের ফলে অগ্নিভবন দেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে তোমরা একটু মুখস্থ করে নিবা, এটা হচ্ছে পরীক্ষায় আসবেই যে কোনো জায়গায়। তোমরা স্কুলে পরীক্ষা দাও বা এইচএসিতে দাও আসবেই, সরি কলেজে দাও বা এইচএসিতে দাও আসবেই। নদী ও নদীর পর্যায় দেখো, নদী উঁচু পর্বত বা মালভূমি থেকে বৃষ্টি, হিমবাহ বা বরফ গলা পানিতে সৃষ্ট কোনো জলধারা যখন মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল বেয়ে সমভূমি ও নিম্নভূমির উপর দিয়ে বয়ে গিয়ে অবশেষে কোনো বিশাল জলাশয় বা হ্রদ বা সমুদ্রে পতিত হয়, তখন তাকে নদী বলে। অর্থাৎ নদী বলতে আমরা বুঝি যে আমাদের যে পাহাড় আছে, এই পাহাড়ের উপরে হচ্ছে হিমবাহ থাকে, অর্থাৎ পাহাড়ের উপরে মেঘ ঘোরাফেরা করে, পাহাড়ের উপরে বরফ কণা থাকে। এই বরফ কণাগুলা বা মেঘের কণাগুলা বা জলীয় বাষ্প যখন পাহাড়ের গা বেয়ে, অর্থাৎ পাহাড়ের গা চুয়েছে, মনে করো এটা হচ্ছে পাহাড়, ঠিক আছে, এই পাহাড়ের তো এই সাইডে মনে করো যে পানিগুলো আস্তে আস্তে নিচে চলে আসবে মধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে, নিচে চলে এসে সমভূমিতে আসবে। সমভূমিতে এসে দেখা যাবে যে এই যে পানি পাহাড়ের গা বেয়ে বেয়ে যে পানিটা পড়তেছে, এটা এক সময় তুমি দূরে গিয়ে দেখবা যে একটা নদীর সৃষ্টি করেছে। এই পানিটা আবার সর্বশেষ একদম কোথায় যায়, সর্বশেষ একদম কোনো সাগর বা মহাসাগর গিয়ে পতিত হয়। এভাবেই হচ্ছে নদীটা সৃষ্টি হয়। নদীর উৎপত্তি স্থানকে নদীর উৎস বলে, অর্থাৎ নদী যেই স্থান থেকে সৃষ্টি হয়, একদম পাহাড়ের যে চূড়া, এটাকে আমরা বলবো নদীর স্থান বা নদীর উৎস। সাগর বা হ্রদের মিলিত স্থানকে মোহনা বলে, সাগর বা হ্রদের মিলিত স্থানকে মোহনা বলে। অর্থাৎ তোমরা দেখো যে চাঁদপুরে অনেকে মোহনা বলে বা ভোলার মোহনা আছে। অর্থাৎ এই যে নদীগুলা, বাংলাদেশের যে নদীগুলা যেইখানে হচ্ছে সাগর গিয়ে মিলিত হয়, ওই জায়গাটাকে আমরা বলবো মোহনা। দুই নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব অঞ্চল বলে। অর্থাৎ মনে করো দুইটা নদী হচ্ছে একদিকে প্রবাহিত হচ্ছে, হ্যাঁ, মনে করো যে এইটা হচ্ছে একটা নদী, এটা হচ্ছে একটা নদী, মনে করো এরকম। তখন এই যে মাঝখানের যে অংশটা, এই যে মাঝখানের অংশটা, এই অংশটাকে আমরা বলবো দোয়াব, আর এইদিকে হচ্ছে কি নদী। অর্থাৎ দুই নদীর মাঝখানের যে অংশটা, এই অংশটাকে আমরা বলবো দোয়াব অঞ্চল। পর্বত বা হ্রদ থেকে যেসব ছোট নদী উৎপন্ন হয়ে কোনো বড় নদীতে পতিত হয়, তাকে সেই বড় নদীর উপনদী বলে। মূল নদী থেকে যে সকল নদী বের হয় তাকে শাখা নদী বলে। অর্থাৎ মনে করো একটা বড় নদী যখন আরেকটা বড় নদীতে গিয়ে যখন পড়ে, তখন একটা নদী তো বিলীন হয়ে যাবে, তাই না? এই যে দেখো দুইটা নদী, এই দুইটা নদী এক জায়গায় মিলিত হয়েছে, এই যে এই জায়গায় মিলিত হয়েছে, মিলিত হওয়ার ফলে এখন দেখো একটা নদীর সৃষ্টি হয়েছে। তাহলে যেই বড় নদীটা মনে করো যে আরেকটা বড় নদীর এখানে এসে বিলীন হয়ে যাবে, ওই বড় নদীটা হচ্ছে কি উপনদী, ওই বড় নদীটা হচ্ছে উপনদী। এখন মনে করো এই যে দুইটা নদী একত্র হয়ে এদিকে পানি প্রবাহিত হচ্ছে, এখন এই জায়গা থেকে মনে করো যে একটা ছোট নদী যদি উৎপত্তি হয়, তখন এই ছোট নদীকে আমরা বলবো শাখা নদী। ঠিক আছে, অর্থাৎ একটা বড় নদী থেকে যেই নদীর সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো শাখা নদী। আর দুইটা বড় নদী একত্রে এসে মিলিত হয়ে যখন একটা নদী হবে, আর একটা নদী যখন বিলীন হয়ে যাবে, তখন এটাকে আমরা বলবো উপনদী। এটা হচ্ছে আমরা একটু পরে যখন নদীর টপিকটা বলবো তখন আমরা তোমরা দেখতে পাবা। ঠিক আছে, আমি দেখাই দিব তোমাদেরকে। মধুমতি, আড়িয়াল খাঁ, মাথাভাঙ্গা প্রভৃতি নদী পদ্মার শাখা নদী। অর্থাৎ এইগুলো হচ্ছে সবগুলো দেখো ছোট ছোট নদী, এগুলো পদ্মা নদী থেকে ছোট ছোট নদী হিসেবে উৎপত্তি হয়েছে। যে খাতের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয় একে উপত্যকা বলে। অর্থাৎ নদী যে প্রবাহিত হয় একটা নিশ্চয়ই ছোট একটা তোমার হচ্ছে গভীর জায়গা থাকে, এই যে নদীর পানিগুলো যে প্রবাহিত হয়, এই যে গভীর জায়গা দিয়েই তো হয়, তাই না? এই যে গভীর যে জায়গাটা বা পানি যেই জায়গা দিয়ে প্রবাহিত হচ্ছে, ওই রাস্তাটাকে, নদীর ওই রাস্তাটাকে আমরা বলবো উপত্যকা। উপত্যকার তল দেশকে নদীগর্ভ বলে। অর্থাৎ উপত্যকার যে নিচের যে অংশটা, এটাকে আমরা বলবো নদীগর্ভ। নদীর বিভিন্ন পর্যায় দেখো, উৎস হতে মোহনা পর্যন্ত পতিত হওয়া পর্যন্ত নদীর গতিপথকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পার্বত্য পর্যায় বা ঊর্ধ্বগতি, অর্থাৎ পাহাড়ের যে অংশে নদীটা থাকে এটাকে আমরা বলবো পার্বত্য পর্যায়। সমভূমি পর্যায় বা মধ্যগতি, অর্থাৎ নদীটা পানি যখন নিচে পতিত হয়, এই যে তুমি যদি দেখো এটা এটা হচ্ছে উঁচা জায়গা, তুমি যদি দেখো চিত্রে এই যে উঁচা জায়গা, এটাকে আমরা বলি কি পার্বত্য অঞ্চল। ঠিক আছে, এটাকে আমরা বলবো পার্বত্য পর্যায়। আর এই যে দেখো এইখান থেকে হচ্ছে মেইনলি নদীটার সৃষ্টি, এটা হচ্ছে মনে করো সমভূমি। ঠিক আছে, তো এটাকে আমরা বলবো দ্বিতীয় পর্যায় বা এটাকে আমরা বলবো সমভূমি পর্যায়। সমভূমি পর্যায়, এই নদীটা যখন সাগরে যখন মিশে যাবে, তখন সেটাকে আমরা বলবো বদ্বীপ পর্যায় বা নদীর নিম্নগতি। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো পার্বত্য পর্যায়,
পর্বতের উৎপত্তি স্থল থেকে সমভূমিতে পৌঁছানো পর্যন্ত অংশকে নদীর পার্বত্য পর্যায় বা ঊর্ধ্বগতি বলে। পার্বত্য অবস্থায় ক্ষয় সাধনই নদীর প্রধান কাজ। অর্থাৎ এই পার্বত্য অবস্থায় নদী কি করে, নদীর আশেপাশে যা পায় তার সাথে নিয়ে ও হচ্ছে কি চলে যায়, পানি সাথে নিয়ে সব নিয়ে চলে যায়। ঠিক আছে, পানিটা সব কিছু নিয়ে চলে যায়। পার্বত্য অঞ্চল থেকে সমভূমিতে নদীর গতিবেগ ঘন্টায় 24 কিলোমিটার থেকে 32 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। প্রবল স্রোতের ফলে শিলা ভেঙে যায় এবং স্রোতের সাথে নিম্নভূমিতে আসে। এই অবস্থায় যান্ত্রিক ও রাসায়নিক উভয় প্রকার ক্ষয় সাধনই হয়ে থাকে। অর্থাৎ নদীর আশেপাশে যদি শিলা থাকে, সেই শিলাগুলোকেও কি করে, নদীর স্রোত সবগুলাকে নিয়ে চলে যায়। আচ্ছা, এটা হচ্ছে নদীর পলল পাখা। এটা হচ্ছে নদীর পলল পাখা। পলল পাখা কেন, দেখো এই যে পাহাড়টা আছে, এই পাহাড় বেয়ে যখন পানিগুলো আসে তখন এই পাহাড়ের নিচে যে অংশটা, এই নিচের অংশটায় পানি পড়তে পড়তে পানির সাথে তো পলিও থাকে, তাই না, পলি মাটি থাকে। এই পলি মাটিগুলো জমা হয়ে পাহাড়ের নিচে জমা হয়ে একটা পাখা আকৃতির একটা অংশ সৃষ্টি করে। এই যে চিত্রে তোমরা যেমন দেখতে পাচ্ছ, পাখা আকৃতির একটা অবস্থা সৃষ্টি করে। এই জন্য এটাকে আমরা বলতেছি পলল পাখা। দেখো, নদী উচ্চভূমি থেকে নিম্নভূমিতে পতিত হলে সেখানে পলি জমা হয়ে পলল পাখা বা পলল কোণ তৈরি করে। এটাকে আমরা বলতেছি পলল পাখা। এরপরে দেখো নদীর সমভূমি পর্যায়। পার্বত্য অঞ্চলের পর নদী যখন সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয় তখন তাকে সমভূমি অবস্থা বা নদীর মধ্যগতি বলে। নদী উপত্যকা প্রশস্ত হয়, অর্থাৎ পার্বত্য অঞ্চলে যখন থাকে তখন নদীটা কিন্তু খুব বেশি বড় থাকে না। এটা হচ্ছে পাহাড়ের গা বেয়ে বেয়ে আসে। তোমরা যদি কেউ পাহাড়ে যাও দেখতে পারবা, পাহাড়ের গা বেয়ে বেয়ে যখন পানিগুলো পড়ে এগুলো কিন্তু খুব বেশি জায়গা জুড়ে পড়ে না। এই যে দেখো অল্প জায়গা জুড়ে কিন্তু পড়তেছে। তখন নদীটা কি হয় না, প্রশস্ত হইতে পারে না। বাট পাহাড়ের নিচে যখন এসে পড়ে, যখন নদীটা সমভূমিতে যখন চলে আসে পানিগুলা, তখন এগুলা কি হয়, অনেক বড় বড় নদীর সৃষ্টি করে। যেমন পদ্মা, মেঘনা যে নদীগুলা, এগুলো দেখো অনেক বড় বড় নদী। বাট এগুলো যখন পাহাড়ের দিকে থাকে, মনে করো হিমালয়ে যখন থাকে, ওই যে গঙ্গোত্রী হিমবাহ থেকে যখন থাকে, তখন কিন্তু এই যে এরকম কম কম পানি করে কিন্তু পতিত হয়। ঠিক আছে, বহু উপনদী এই অংশে মূল নদীর সাথে মিলিত হয়। নদীবাহিত পলি দ্বারা নিম্নভূমির উঁচু হয়, একে প্লাবন সমভূমি বলে। অর্থাৎ নিচু ভূমি পলি পড়তে পড়তে এটা উঁচু হয়, তখন এটাকে আমরা বলি প্লাবন সমভূমি। এরপর দেখো বদ্বীপ। নদীর শেষ অংশ বা নদীর নিম্নগতিকে বদ্বীপ বলে। নদীর স্রোত কম থাকে, স্রোত কম থাকায় বালু কাদা পলিমাটি নদীর গতিপথে বাধা সৃষ্টি করে। ডেল্টা বা ব আকৃতির হয় বলে একে বদ্বীপ বলে। তোমরা জানো যে বাংলাদেশে একটা বদ্বীপ আছে, সেটা হচ্ছে কি সুন্দরবনের দিকে, দক্ষিণ পশ্চিম দিকে। এই যে দেখো বদ্বীপটা, বদ্বীপে তুমি দেখবা যে 3 দিকে স্থল থাকবে। কি থাকবে? 3 দিকে স্থল থাকবে। 3 দিকে স্থল, 3 দিকে স্থল থাকবে, আর একদিকে কি থাকবে? জল থাকবে বা পানি থাকবে। তাহলে তুমি যদি দেখো বাংলাদেশের দক্ষিণ পূর্বের যে সাইডটা, এই সাইডে দেখো যে একদিকে পানি আছে, একদিকে পানি, আর 3 দিকে দেখো কি 3 দিকে কিন্তু স্থল অংশ আছে। তো এই যে অংশটা, এই অংশটাকে আমরা বলতেছি কি বদ্বীপ। এটাকে ইংরেজি আমরা ডেলও বলতে পারি, বা বাংলাতে যদি বলি তাহলে ব বলতে পারি। ব আকৃতির মতো হয়, এজন্য এটাকে আমরা বলতেছি কি বদ্বীপ। নদীর কার্যকে প্রধানত 3টি পর্যায়ে ভাগ করা যায়: ক্ষয় কার্য, বহন কার্য এবং সঞ্চয় কার্য। ক্ষয় কার্য, দেখো নদীর ক্ষয় কার্যে রাসায়নিক যান্ত্রিক উপায় সাধিত হয়। এই ক্ষয় কার্য আবার 4 প্রকার আছে। দেখো পানি প্রবাহ ক্ষয়, নদীর পাশে পানি ধারা ক্ষয়, অর্থাৎ পানির সাথে যে তোমার পাথর বা মাটি যাই পানির সাথে নিয়ে যায় সেটাকে আমরা বলতেছি পানি দ্বারা ক্ষয় বা পানি প্রবাহ ক্ষয়। কর্ষণ ক্ষয়, নদী প্রবাহিত নুড়ি পাথর ইত্যাদি দ্বারা নদী খাত ক্ষয়প্রাপ্ত হয়। অর্থাৎ নদীর পানির সাথে যে পাথরগুলো থাকে, এই পাথরগুলো যখন আশেপাশে যখন মাটিতে আঘাত করে তখন সেই মাটিগুলো কি হয়? ক্ষয়প্রাপ্ত হয়। ঘর্ষণ ক্ষয়, শিলাখণ্ড পরস্পর আঘাতে ক্ষয়প্রাপ্ত হলে নদী তা সহজে বহন করতে পারে, একে ঘর্ষণ ক্ষয় বলে। অর্থাৎ নদীর পানির মাঝখানে যদি মনে করো যে পাথর থাকে, এই পাথরগুলো একটা একটার সাথে যখন ধাক্কা লাগে তখন সেটাকে আমরা বলতেছি ঘর্ষণ ক্ষয়। দ্রবণ, ভূত্বকের রাসায়নিক দ্রব্যসমূহ নদীর পানির সাথে মিশে দ্রবীভূত হয় এবং পানির প্রভাবে প্রস্তরখণ্ড ক্ষয়প্রাপ্ত হয়, একে বলে দ্রবণ ক্ষয়। ঠিক আছে, এটা হচ্ছে রাসায়নিক একটা প্রক্রিয়া। এরপর আসো দেখো বহন কার্য। নদীর দ্বিতীয় কাজ হলো বহন কার্য। নদী বিভিন্ন প্রক্রিয়ায় প্রাকৃতিক শিলা বহন করে। নদীর বহন করার ক্ষমতা
যে স্রোতের উপর নির্ভর করে এমন নয়। এটা প্রস্তরখণ্ডের আকৃতির উপর নির্ভর করে বহন কার্যে 4টি প্রক্রিয়া সম্পন্ন হয়, যেমন ভাসমান প্রক্রিয়া। ক্ষুদ্রাকার প্রস্তরখণ্ড নদীর স্রোতে ভেসে যায়, অর্থাৎ তোমরা জানো যে যদি ছোট ছোট যদি পাথর থাকে তখন সেগুলো কি হয়, নদীর উপরে ভেসে যায়। দ্রবণ প্রক্রিয়া, প্রস্তরখণ্ড অর্থাৎ পাথরের খণ্ড নদীর পানির সাথে মিশে প্রবাহিত হয়। লম্ফন প্রক্রিয়া, বড় বড় যে পাথরগুলা, এই পাথরগুলা নদীর ধাক্কাতে কি হয়, যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যায় তখন এগুলা কি হয়, মাটির নিচে আঘাত করে। ঠিক আছে, মনে করো যে এটা হচ্ছে, মনে করো যে নদী, ঠিক আছে, এটা হচ্ছে নদী, মনে করো নদীর মধ্যে একটা বড় একটা পাথর এসে পড়ছে, তখন এই পাথরটা যখন যাবে তখন এই পাথরটা এরকম 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 করে যাবে, যেটাকে আমরা বলতেছি লম্ফন বা লাফ প্রক্রিয়া। ঠিক আছে। আকর্ষণ প্রক্রিয়া, স্রোতের টানে পলি, কাঁকরু, বালি ইত্যাদির তলদেশ দিয়ে গড়িয়ে যায় একে আকর্ষণ বলে। অর্থাৎ স্রোতের টানে, পানির টানে যখন এই যে কাঁকর, পলি, বালি এগুলো যখন নদীর পানির সাথে যখন যায় এক জায়গা থেকে আরেক জায়গায়, তখন আমরা সেটাকে বলতেছি কি আকর্ষণ প্রক্রিয়া, পানির আকর্ষণে চলে যায়। ঠিক আছে, তোমরা একজনকে দেখে আরেকজনকে যেমন আকর্ষণ বোধ সৃষ্টি করো, তবে তেমনি এই যে নদীর যে পলিগুলো আছে, বালি বা কাঁকরগুলো আছে, এইগুলো নদীর পানিকে দেখে আকর্ষণ সৃষ্টি হয়, যার ফলে এই নদীর পানির সাথে তারাও চলে যায় যে তুমি কেন একা যাবা, আমিও যাবো তোমার সাথে। ওকে। সঞ্চয়জাত ভূমিরূপ, সমুদ্রের নিকটবর্তী অঞ্চল নদীর নিম্নগতি, এই অঞ্চল সর্বাপেক্ষা অধিক প্রশস্ত হয় এবং গভীরতা কমে যায়। সঞ্চয় কার্যের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়। পলল কোণ, এই যে পলল কোণ বা পলল পাখা যেটা, সেটা তোমরা একটু আগে দেখলা চিত্রের সাহায্যে। ওকে। পাখা বা কোণ আকৃতির হয়ে জমা হতে থাকে বা পলল কোণ বা পলল পাখা নামে পরিচিত। পাদদেশীয় পলল সমভূমি, পাহাড়ের পাদদেশে পলি জমা হয়ে নতুন ভূমি সৃষ্টি হলে তাকে পাদদেশীয় পলল সমভূমি বলে। অর্থাৎ পাহাড়ের আশেপাশে যখন এই যে পলি জমতে 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 যখন সমভূমি একটা সৃষ্টি হয়, তখন সেটাকে আমরা বলি কি পাদদেশীয় পলল সমভূমি। অর্থাৎ পাহাড়ের পাদদেশে মানে পাহাড়ের সাইডে একটা সমভূমি সৃষ্টি হয়, এটাকে আমরা বলি পাদদেশীয় পলল সমভূমি। তারপর যদি আমরা দেখি, দেখো নদী ভাঙ্গন, নদীর প্রবল স্রোতের আঘাতে নদীর তীরবর্তী অঞ্চল বা নদীগর্ভে বিলীন হয়ে যায়, একে নদী ভাঙ্গন বলে। অর্থাৎ নদী পানির টানে যে শুধু পাথর, নুড়ি, বালি এগুলা যে যায়, শুধু এগুলো না, নদীর টানে কিন্তু অনেক বড় বড় যে মাটির যে খণ্ড আছে, সেই মাটির খণ্ড কিন্তু ভেঙে যায়। তোমরা যদি চিত্রে দেখো, এই যে দেখো এখানে একটা বিল্ডিং করা আছে, বাট এই বিল্ডিংটা দেখো নদীর স্রোতের ফলে এখানে মাটিটা কিন্তু নদীর স্রোতের সাথে চলে গেছে। যদি মাটি যদি চলে যায় তাহলে কি আর বিল্ডিং থাকবে? বিল্ডিং কি হাওয়ায় ভাসবে? কখনোই না। সেই বিল্ডিংটাও কিন্তু দেখো নিচে ভেঙে পড়ে গেছে। তো এইভাবে নদী ভাঙনের সৃষ্টি হয়। ঠিক আছে, তোমরা যারা পদ্মা পাড়ের মানুষ আছো এটা আরো ভালোভাবে রিলেট করতে পারবা। সর্বনাশা পদ্মা নদী। এরপর দেখো আসে বাংলাদেশের নদ নদী। এইখানে বাংলাদেশের যে প্রধান প্রধান নদ নদীগুলো, এগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো। যে বাংলাদেশের উত্তর দিক দিয়ে দেখবা যে দুইটা নদী প্রবাহিত হয়। একটা নদীর নাম হচ্ছে তিস্তা নদী, একটা হচ্ছে তিস্তা, এবং আরেকটা হচ্ছে কি, এদিকে আরেকটা নদী আছে, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রের উৎপত্তি স্থল কোথায়? ব্রহ্মপুত্রের উৎপত্তি স্থল হচ্ছে মানস সরোবর, হিমালয়ের মানস সরোবর লেক, হিমালয়ের মানস সরোবর থেকে। আর তিস্তা নদীর উৎপত্তি কোথায়? সিকিমে, ভারতের সিকিমে। তিস্তা নদীর উৎপত্তি হচ্ছে ভারতের সিকিমে। অনেক সুন্দর জায়গা, তোমরা চাইলে যাইতে পারো। তো এই দুইটা নদী যখন বাংলাদেশে প্রবেশ করে, তখন এই দুইটা নদী হচ্ছে কুড়িগ্রাম জেলার চিলমারিতে এসে, বাংলাদেশের একটা জেলা আছে কুড়িগ্রাম জেলা, সেই কুড়িগ্রাম জেলার চিলমারিতে এসে দুইটা নদী একত্রে মিলিত হয়ে যায়। মিলিত হয়ে একটা নদী হয়। এই নদীটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র নদী আবার একটু দূরে এসে দুইভাবে ভাগ হয়ে যায়। এই যে নিচের যে নদীটা, এই নদীটার নাম হয়ে যায় যমুনা, আর ডান দিকে যে নদীটা চলে যায় এটাকে আমরা বলি পুরাতন ব্রহ্মপুত্র। ঠিক আছে, ওই নদীটাকে আমরা বলি পুরাতন ব্রহ্মপুত্র, পুরাতন ব্রহ্মপুত্র। ওকে। এরপর আরেকটা নদী হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে, হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে এক নদীর উৎপত্তি। সেই নদীর নাম ভারতে হচ্ছে গঙ্গা, বাংলাদেশে যখন এই নদীটা প্রবেশ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে, তখন ওই নদীর নাম হয়েছে পদ্মা। এই যে যমুনা নদী এবং পদ্মা নদী এসে আবার একবার মিলিত হয়ে যায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ জায়গায়, গোয়ালন্দ নামক স্থানে, এবং দুইটা নদী এসে একটা নদী হয়ে যায়, ওই নদীর নাম হয় পদ্মা। তাহলে যমুনা নদী কিন্তু এখানে বিলীন হয়ে গেছে। তাহলে যমুনা হচ্ছে কি পদ্মার একটা উপনদী। তারপরে এই যে এদিক দিয়ে সিলেট অংশ দিয়ে আর একটা নদী প্রবেশ করে, সেটা হচ্ছে সুরমা। ঠিক আছে, সুরমা এবং হচ্ছে পরবর্তীতে নাম হয় কুশিয়ারা।
এই দুটো নদী এসে আবার একত্রে মিলিত হয় ওই নদীর নাম হয় কি কালনী নদী ওই নদীর নাম হয় কালনী নদী। ওই কালনী নদীটা আবার কিশোরগঞ্জ জেলার ভৈরবে এসে তখন পুরাতন ব্রহ্মপুত্রের সাথে একত্রিত হয়। ঠিক আছে, পুরাতন ব্রহ্মপুত্রের সাথে একত্রিত হয় নিচের দিকে প্রবাহিত হয়। তখন আবার এই নদীর নাম হয়ে যায় মেঘনা। এই মেঘনা নদীটা নিচের দিকে অগ্রসর হয়ে পদ্মা নদীর সাথে আবার মিলিত হয় চাঁদপুর জেলায় আবার এইটা মিলিত হয়, যে আমরা চাঁদপুরের মোহনা বলি, ত্রিমোহনা। চাঁদপুরে এসে মিলিত হয়, তখন আবার একটা নদীর সৃষ্টি হয়, সেই নদীর নাম হচ্ছে মেঘনা। তাইলে পদ্মা নদী কিন্তু আবার হারাই গেছে। ঠিক আছে, ওই মেঘনা নদী হচ্ছে আবার নিচের দিকে গিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। তাহলে এই হচ্ছে বাংলাদেশের যে প্রধান নদীগুলো আছে, এই হচ্ছে প্রধান নদীগুলার রাস্তা বা রুট। ঠিক আছে, এগুলো একটু দেখে নিবা। আমরা যদি এমসিকিউতে যাই, দেখো যমুনা নদীর উৎপত্তি কোথায়? যমুনা নদীর উৎপত্তি হচ্ছে গঙ্গোত্রী হিমবাহে। না, গঙ্গোত্রী হিমবাহে কি পদ্মা নদীর উৎপত্তি? নাগা মণিপুর না, আসামের লুসাই পাহাড় এটাও না, তাহলে মানস সরোবর। ওই যে মানস সরোবর থেকে যে ব্রহ্মপুত্র নদী হলো, ব্রহ্মপুত্র নদী থেকেই তো যমুনা নদী হয়েছে। তাহলে অ্যান্সার হচ্ছে 4 নম্বর। বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত? সুন্দরবন অঞ্চল কোন দিকে? সুন্দরবন অঞ্চল হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে। পার্বত্য এলাকায় নদীর পানি হঠাৎ খাড়া ঢালে নিচে পতিত হলে তাকে কি বলে? সেটাকে বলে জলপ্রপাত। পৃথিবীর ভূত্বক কয়টি? বৃহৎ প্লেট কয়টা? বৃহৎ প্লেট হচ্ছে 7টা, ছোট প্লেট হচ্ছে 20টা। পদ্মা নদীর উৎপত্তি কোথায়? পদ্মা নদীর উৎপত্তি হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ। ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্র কে আবিষ্কার করেন? রিক্টার। ঠিক আছে, ওই যে আমরা বলছিলাম 1 থেকে 10 পর্যন্ত মাত্রা আছে, এটাকে বলে রিক্টার স্কেল। ঠিক আছে, রিক্টার স্কেলে কত মাত্রায় ভূমিকম্প হয় এটা, তো ওনার যে বের করছে ওনার নাম হচ্ছে রিক্টার। সুনামি শব্দের অর্থ কি? সুনামি শব্দের হচ্ছে ঢেউ বা সমুদ্রের ঢেউ, অপশন যেটা থাকে সেটাই দাগাবা। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা যায় কত পর্যন্ত? 1 থেকে 10 পর্যন্ত। সমুদ্রতল দেশে ভূমিকম্প সংঘটিত হলে তাকে কি বলে? সুনামি। বাংলাদেশের জল সীমায় উৎপত্তি লাভ করে, বাংলাদেশের জল সীমায় সমাপ্তি ঘটেছে কোন নদী? সেটা হচ্ছে হালদা। এই হালদা নদীর উৎপত্তি হচ্ছে খাগড়াছড়ি জেলায়। হালদা নদীর উৎপত্তি কোথায়? খাগড়াছড়ি জেলায় উৎপত্তি, এবং এই নদীটা আবার বঙ্গোপসাগরে এসে পতিত হয়। তাহলে এটাকে বলতেছে যে বাংলাদেশের উৎপত্তি এবং বাংলাদেশেই সমাপ্তি, হালদা নদী। এখন যদি আমরা সৃজনশীলে আসি, দেখো হারিস সাহেব বিবিসির খবরে জানতে পারেন যে হঠাৎ তীব্র কম্পনে মুহূর্তের মধ্যে পশ্চিম ভারতীয় দ্বীপের হাইতি শহরটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরের দিনই তিনি ডিসকভারি চ্যানেলে দেখলেন প্রশান্ত মহাসাগরীয় একটি দ্বীপের ফাটল দিয়ে ভূ অভ্যন্তরের গলিত পদার্থ বের হচ্ছে। আচ্ছা, তাহলে বলছে এখানে প্রথমে বলছে যে বিচূর্ণী ভবনের সংজ্ঞাটা দাও। বিচূর্ণী ভবন কি? বিচূর্ণী ভবন হচ্ছে যে শিলারাশিগুলা বা শিলা যে খণ্ডগুলো আছে অর্থাৎ পাথর, এই পাথর হচ্ছে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় বা জৈবিক প্রক্রিয়ায় যদি খণ্ড বিখণ্ড হয়ে যায় সেটাকে আমরা বলি কি? বিচূর্ণী ভবন। সুনামি সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। সুনামি কখন হয়? সুনামি হয় যখন সমুদ্রের পৃষ্ঠের নিচে যখন ভূমিকম্পের সৃষ্টি হয় তখন সেখানে সুনামির সৃষ্টি হয়। সুনামি সৃষ্টি হলে তখন সমুদ্রের ঢেউগুলো অনেক উপরের দিকে উঠেছে এবং সেগুলো আমাদের উপকূলে কিন্তু আশ্রয় পড়ে। ঠিক আছে, তখন দেখা যায় যে সমুদ্রের পানিটা অনেক উপরের দিকে চলে আসছে, এরকম মনে হয়। উদ্দীপকে বিবিসি প্রচারিত দুর্যোগ সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। তাহলে হঠাৎ করে যে তীব্র কম্পনের মাধ্যমে যে হাইতি দ্বীপে যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেটা আমরা কিসের সাথে তুলনা করতে পারি? সেটা হচ্ছে ভূমিকম্পের সাথে তুলনা করতে পারি। তাহলে ভূমিকম্প সৃষ্টির কারণগুলা সেগুলো একটু দেখে দিয়ে দিবা, যে প্লেট যে সঞ্চালন হয়, পাত সঞ্চালনের ফলে ভূমিকম্পের সৃষ্টি হয়। হারিস সাহেবের পরের দিন দেখা দুর্যোগটির প্রভাব ব্যাখ্যা করে। পরের দিন তিনি কি দেখলেন? ডিসকভারি চ্যানেলে দেখলেন যে প্রশান্ত মহাসাগরীয় একটি দ্বীপের ফাটল দিয়ে ভূ অভ্যন্তরে গলিত পদার্থগুলো বের হয়ে যেতেছে। তাহলে এই যে ভিতরে যে গলিত পদার্থ থাকে ওটা আমরা কি সাথে তুলনা করতে পারি? আগ্নেয়গিরির সাথে। আগ্নেয়গিরি হচ্ছে তুমি দেখবা যে পাহাড়ের মাঝখান দিয়ে ফেটে যে বাষ্পগুলো থাকে বা বায়ুগুলো থাকে সেগুলো বের হয়ে যায়, বা গলিত পদার্থ আগুন সেগুলো কিন্তু পাহাড়ের ফেটে কিন্তু বের হয়ে যায়। তাহলে দ্বিতীয়টা হচ্ছে আমাদের আগ্নেয়গিরি, এবং আগ্নেয়গিরির যে প্রভাব, এর চারপাশে যে প্রভাবটা পড়ে সেটা হচ্ছে তোমরা একটু সাজিয়ে লিখে দিবা। তাহলে আজকের ক্লাসটা এখন পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।